হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের দেবা স্যার আর তোমরা দেখছো স্টাডি টাইম। এইভাবে ইন্ট্রোডাকশান শুরু করা যেত না, এইভাবে ইন্ট্রোডাকশান শুরু করার কোনো দরকার নেই। চলো আসা যাক হচ্ছে টপিকে, ক্লাসে। সেই ক্লাসটা কি আজকে মেন কি তোমাদের ক্লাস 10-এর চ্যাপ্টার 1 জিওগ্রাফি থেকে আমি হিস্ট্রি বললাম নাকি প্রথমেই, যে হিস্ট্রি ক্লাস করিয়ে করিয়ে অভ্যেস, তাই জন্য হিস্ট্রি বেরিয়ে যেতেও পারে। তো যাই হোক, আজকের ক্লাস কিন্তু জিওগ্রাফির কোন চ্যাপ্টার থেকে, ফার্স্ট চ্যাপ্টার থেকে হচ্ছে আমরা শুরু করেছিলাম, যদি একটুখানি মাঝখানে হচ্ছে গ্যাপ পড়ে গেছিলো, কিন্তু এই যে কন্টিনিউ শুরু করেছি, দেন চ্যাপ্টার 3 অব দি হিস্ট্রি এগিয়ে গেছে, চ্যাপ্টার 3 অব দি জিওগ্রাফিটাও এগিয়ে যাবে। তো এইখানে কি প্রথম ফার্স্ট চ্যাপ্টারের দুটো ক্লাস হচ্ছে আমরা করেছি, আজকে হচ্ছে তৃতীয় ক্লাস, জিওগ্রাফি থার্ড ক্লাস, ফার্স্ট চ্যাপ্টারে ক্লাস 10-এর, ঠিক আছে। তো সেই ক্লাসে হচ্ছে আজকে আমরা দেখবো কি নদীর গতিপথ, আর নদীর গতিপথের মধ্যে দিয়ে কী কী ভূমিরূপ সৃষ্টি হচ্ছে। ভূমিরূপ বলতে এই যে নদীটা বয়ে চলে যাচ্ছে, তাই তো, কোনো জায়গা দিয়ে তো জল যাচ্ছে, সেই জলটা যখন যাচ্ছে, তো সেই জলটা যাওয়ার ফলে ওই জায়গাটার কি কন্ডিশান হচ্ছে, সেই জায়গাটা গর্ত হয়ে যাচ্ছে, গর্ত হলেও সেই জায়গাটা কত ধরনের গর্ত হচ্ছে, সেই গর্তগুলোকে কী বলে, পাশ দিয়ে কতটা, যখন দেখবে হচ্ছে নদীর পাশে যদি কারো বাড়ি থাকে, কিংবা হচ্ছে নদীর পাশে না, নদীর সাইডে তো ঘুরতে গেছো, যখন দেখবে বান আসে কিংবা হচ্ছে জোয়ার আসে, কি এমনি যখন নদীগুলো যায় হচ্ছে পাহাড়ে যখন ঘুরতে গেছো, দেখো যে সাইডগুলো ভাঙে, কোন এরিয়াটায়, নদী তো একটা জায়গা না, নদী হচ্ছে পাহাড় থেকে নাবজে সমতলে দিয়ে হচ্ছে একবারে পুরো হচ্ছে গিয়ে শেষ হচ্ছে ঢালু থেকে, মালভূমি থেকে, সমতল থেকে বদ্বীপে গিয়ে শেষ হচ্ছে। ওই যে নদীটা নাবজে নেবে হচ্ছে বিভিন্ন জায়গার মধ্যে দিয়ে গিয়ে সাগরে সমুদ্রে যখন গিয়ে মিশছে, ওই যে নদীর জলটা আসছে, সেই নদীর জলটা আস্তে আস্তে কোন জায়গাকার কন্ডিশানটাকে, ওই যেই জায়গাগুলো দিয়ে যাচ্ছে সেই কোন জায়গার কন্ডিশানটাকে, কোথায় বেশি ভাঙছে কোথায় কম ভাঙছে, কোন আকৃতিরভাবে ভাঙছে, সেই আকৃতির মধ্যে কীরকমভাবে গর্তগুলো তৈরি করছে, সেই গর্তগুলোকে কি কি বলা হয়, টোটাল বিষয়গুলো হচ্ছে আজ আমি তোমাদের সামনে ডিসকাস করব। তো তাই জন্য কি নদীর গতিপথ, এই গতিপথের মধ্যে দিয়ে কি কি কন্ডিশান হচ্ছে, সেইগুলোর কাজ, সেইগুলোকে কী কী বলে, আর তারপরে কি এই ক্ষয় কার্যের ফলে সৃষ্ট হওয়া বিভিন্ন ভূমিরূপের কথাও হচ্ছে আজকে আমরা বলবো, যে কয় ধরনের ভূমিরূপ সৃষ্টি হচ্ছে, কী কী কাজ হচ্ছে সেইগুলো। ক্লিয়ার? আর হচ্ছে আরেকটা জিনিস, যে তোমরা আমাদের চ্যানেলের বিভিন্ন আপডেটের সাথে যুক্ত হওয়ার জন্য তোমরা আমাদের টেলিগ্রাম লিঙ্কে যুক্ত হতে পারো, তারপরে হচ্ছে তো আমাদের ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া রয়েছে। এছাড়াও যদি আরও কিছু প্রশ্ন থাকে তো আমার এফবিআইটির লিঙ্ক হচ্ছে ডেসক্রিপশানে রয়েছে, কমেন্ট বক্সে তোমরা জানাও কেমন লাগছে, ভালো লাগছে, খারাপ লাগছে ক্লাস, যা হচ্ছে মনের অবস্থা পুরো হচ্ছে জানিয়ে দাও। আর তোমার নাম কোথা থেকে দেখছো সেটাও পারলে জানিয়ে দাও, আমাদের খুব ভালো লাগবে। কোন স্কুলে পড়ো, কিংবা হচ্ছে স্কুলে না পড়লেও কিসের জন্য দেখছো জানিয়ে দিও, আমাদেরও তো একটু মোটিভেশনের দরকার, তাই না? তো দেখা যাক, হচ্ছে শুরু করা যাক নদীর গতিপথ থেকে। নদীর গতিপথকে মূলত হচ্ছে তিনটে ভাগে ভাগ করা যায়, কি উচ্চগতি, পার্বত্যগতি, উচ্চগতি অথবা হচ্ছে পার্বত্যগতি, মধ্যগতি অথবা সমভূমি গতি, এবং নিম্নগতি অথবা বদ্বীপ গতি। তো এখানে বুঝতে গেলে কি, এই দেখো নদীটা যখন হয় না, তো এরকম একটা ছোট্ট করে ছবিটা আঁকছি, দেন তারপরে এটা কমপ্লিট হয়ে গেলে এখানে তো বড় করে আঁকবো। এরকম এইখানে হচ্ছে এরকম পাহাড়, ঠিক আছে, পাহাড় থেকে এলো হচ্ছে এরকম মালভূমি থেকে এলো হচ্ছে এরকম সমতল ভূমি। এখানে হয়তো নদীর এখান থেকে বরফ রয়েছে, দেখতে পাচ্ছ তো, এখান থেকে বরফ রয়েছে, বরফগুলো গলতে 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 পাহাড় থেকে নামছে, ঠিক আছে। এই পাহাড় থেকে যখন নামছে এটা হচ্ছে উচ্চগতি, ঠিক আছে, এটা হচ্ছে নাম্বার 1-এ যেটা রয়েছে উচ্চগতি। দিয়ে পাহাড় থেকে মালভূমিতে যখন যাচ্ছে তখন হচ্ছে কি মধ্যগতি, একটুখানি মিডিয়াম হচ্ছে গতি রয়েছে। তারপরে কি সমতলে যখন যাচ্ছে তখন হচ্ছে সেটাকে বলা হচ্ছে নিম্নগতি, ঠিক আছে। এই নদীর হচ্ছে এই তিনটে গতিতে নদীকে ভাগ করা হয়। একবারে যখন উঁচু থেকে নামছে পাহাড় থেকে, সেটা হচ্ছে উচ্চগতি, হেভি স্পিডে। দেন তারপরে হচ্ছে কি মধ্যগতি, ধীরে সুস্থে, আর হচ্ছে নিম্নগতি একদম আস্তে, বদ্বীপের ওখানে গিয়ে তখন হচ্ছে কি সব কিছু ময়লা ফয়লা নিয়ে গিয়ে জমিয়ে দিচ্ছে। এটা হচ্ছে কিছুটা যদি এক্সাম্পল হিসেবে বলতে যাই, তো কি মানুষের জীবনের মতন, মানুষের হচ্ছে যখন ছোট থাকে তখন হচ্ছে কি দুরন্ত পুরো হচ্ছে আমার চারিদিকে লাফালাফি, পুরো হচ্ছে দৌড়াদৌড়িয়ে, তোমাদের এই যে পুরো হচ্ছে ক্লাস 5-6-এর বলো কি 7-8-এর বাচ্চারা, কি 9-10-এর বাচ্চারা, এই সকলে কি এখন হচ্ছে একটা আলাদাই পুরো হচ্ছে এনার্জি, কলেজের লেভেলে সব কিছু হচ্ছে আলাদা এনার্জি থাকে। কিন্তু যাদের আবার এজ হচ্ছে 30 থেকে ওই 50 এরকম হয়তো হয়ে গেছে 50, তাদের হচ্ছে একটা দেখবে তাদের মধ্যে একটা ধীর স্থিরতা, বিয়ে হয়ে গেছে, বেশ একটা মধ্যবর্তী অবস্থায়, পুরো হচ্ছে না খুব উগ্র না খুব কিছু, তারা কি হচ্ছে বাচ্চা ছেলেদের মতন লাফালাফি দৌড়াদৌড়ি করতে পারে, সেরম নয়। আবার হচ্ছে কি যখন বয়স হয়ে যায়, একবার হচ্ছে 50-60 থেকে শুরু করে একবার শেষ অবস্থা পর্যন্ত, তখন দেখবে তারা হচ্ছে ধীর স্থির হয়ে যায়। বয়স্ক দাদুদের কিংবা হচ্ছে ঠাকুমাদের কথা যদি বলি, যে তারা খুব ধীর স্থির হয়ে যায়, পুরো আস্তে ধীরে সুস্থে হাঁটা চলা কিংবা কোনো
কী বেশ বলে কোনো একটা কিছু সাহায্য প্রয়োজন হচ্ছে হাঁটা চলার জন্য, এরকম হয়। তো সেম জিনিসটাই তো নদীর ক্ষেত্রে, তাই না? দেখো নদী যখন পাহাড় থেকে নামছে তখন হচ্ছে সেই বাচ্চা ছেলের মতন উচ্চ গতি, হেভি গায়ে জোর। দেন তারপরে কি ওই সেই মধ্যবর্তী পর্যায়ের লোকের মতন হচ্ছে 30 থেকে হচ্ছে 50 বছর বয়সের মানুষের মতন যে মধ্যগতি। দেন তারপরে হচ্ছে বয়স যখন হচ্ছে বয়স্ক মানুষের মতন হচ্ছে শেষে নিম্নগতি। এই তিনটে গতি হচ্ছে নদীর থাকে। ক্লিয়ার? এই তিনটে গতি বিভিন্ন নদীর মধ্যে দেখো, যেই সকল নদীগুলোতে এই তিনটে গতি, নদীর 3 ধরনের গতি হয়, এই তিনটে কোন গতি সেইটা দেখলাম। আর যেই নদীর মধ্যে এই 3 ধরনের গতি থাকে সেই নদীটাকে বলা হয় হচ্ছে আদর্শ নদী। ঠিক আছে? আদর্শ নদী কাকে বলে? যেই নদীর গতিপথের মধ্যে উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি সব ধরনের এই গতি থাকে, সেটাকেই একটা আদর্শ নদী বলে। আর এক্সাম্পল হিসেবে যদি আমরা বলতে চাই তাহলে কি গঙ্গা, ব্রহ্মপুত্র এইগুলো হচ্ছে আদর্শ নদী। কারণ কি এই নদী হচ্ছে, গঙ্গা কোথা থেকে? হিমবাহ থেকে এসছে, দিয়ে তারপরে মালভূমি ঢালদের মধ্যে দিয়ে একবার হচ্ছে সাগরে গিয়ে মিশছে। অর্থাৎ 3টে গতি রয়েছে এর মধ্যে, তাই জন্য এটাকে কি এটা আদর্শ নদী। ব্রহ্মপুত্রের ক্ষেত্রেও হচ্ছে সেটা। ঠিক আছে? ক্লিয়ার? এরপর আসা যাক হচ্ছে নদীর ক্ষয়, বহন আর অবক্ষেপণ। দেখো নদীর হচ্ছে 3টে প্রক্রিয়ার মধ্যে দিয়ে নদী হচ্ছে নিজের কাজ করে এবং হচ্ছে বিভিন্ন ধরনের ভূমিরূপের সৃষ্টি করে। ভূমিরূপ বলতে কি ওই যে ভূমির কন্ডিশন। ভূমি বলতে ভাবো না যে ভূমি কোনটা, ভূমি তো হচ্ছে আমাদের ওই ব্যাচে পড়ে ওই ওর নাম হচ্ছে ভূমি, না ওই ভূমি নয়। ভূমি হচ্ছে কি মাটি। এই যে যখন কোনো একটা জায়গা থেকে জল যায়, তাই তো? যদি কারো বাড়ি গ্রামের দিকে হয় কিংবা হচ্ছে গ্রামের দিকে না হলেও কোনো ব্যাপার নেই, বিভিন্ন ড্রেন ফ্রেন, কাঁচা ড্রেন যেগুলোতে দেখো, কিংবা কাঁচা এমনি যেখান দিয়ে হয়তো জল যায় বর্ষাকালের সময়, দেখো কোনো একটা গর্তর মধ্যে দিয়ে জল যাচ্ছে, কোনো একটা জায়গার মধ্যে দিয়ে জল যাচ্ছে, কিংবা বর্ষার সময়ের কথাটা মনে করো, যখন এক গাদা জল যাচ্ছে সেখান থেকে, সেখানে কি আশেপাশের জায়গাগুলো হচ্ছে ভেঙে যাচ্ছে, ভেঙে ওই যে চেঞ্জ হচ্ছে, এটাই কি ভূমিরূপের পরিবর্তন বলা হয়, বা বিভিন্ন ধরনের ভূমিরূপ তৈরি হচ্ছে। এই যে ভেঙে চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটাই বিভিন্ন ধরনের ভূমিরূপ তৈরি হচ্ছে। তো সেটা এই নদী যাওয়ার ফলে কোন কোন জায়গাকার নদীর অবস্থাটা কীরকম হচ্ছে, কোথাও কি বেশি গর্ত হয়ে যাচ্ছে, কোন জায়গাটাতেই বেশি গর্ত হচ্ছে, আবার কোন জায়গাটাতে কম গর্ত হচ্ছে, কেন এই বেশি গর্ত হচ্ছে, কেন এই কম গর্ত হচ্ছে, সেইগুলোই হচ্ছে এবার আমরা ডিসকাস করব। কি নদী যখন যায়, এই নদী 3টে কাজ করে। এই যেমন নদী হচ্ছে 3 রকমের গতি রয়েছে, এরকম নদী হচ্ছে 3টে কাজ করে। কি করে? ক্ষয় করে। ক্ষয়ের মধ্যে, ক্ষয় বলতে ক্ষয়কে কি বলবো, ওই কোনো কিছু জায়গা ভেঙে ভুঙে নিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে, সেটা ক্ষয়। এই ক্ষয়ের মধ্যে দিয়ে কয় প্রকার হয় এবং ক্ষয় কোন কোন জায়গায় কীভাবে ক্ষয় হয় সেইগুলোকে কী বলে সেইগুলো দেখবো। তারপর হচ্ছে কী দেখবো, যে বহন, বয়ে নিয়ে চলে যাওয়া। বর্ষাকালে দেখি না ঘরবাড়ি ভেঙে নিয়ে চলে যায়, তো সেরকম, এটা তো বর্ষাকালে। কিন্তু সেরকম নদী যখন যায় তো সেইখানে হচ্ছে আশেপাশের মাটি পাথর কীভাবে ভেঙে কোন কোন আকৃতির করতে করতে নিয়ে যায় এবং সেটা কীভাবে শেষ হয় সেইটা দেখবো। আর কি অবক্ষেপণ দেখবো। এবার শেষ অবস্থা মানে হচ্ছে বয়স্ক লোকের মতন তখন হচ্ছে নদী কীরকম কী হয়, তো সেইটা হচ্ছে এবার দেখবো। ঠিক আছে, শুরু করা যাক। নদীর ক্ষয় কাজ। পার্বত্য অঞ্চল থেকে ভূমির ঢালে বেশি থাকে বলে নদী ও তার জলস্রোতের সাহায্যে কঠিন পাথর, শিলারাশিকে চূর্ণ বিচীর্ণ অবস্থায় নিজের পথে নিয়ে যাওয়াকেই ক্ষয়কাজ বলে। অর্থাৎ যেটা তোমাদেরকে এক্সপ্লেন করলাম সেটাকে একটুখানি শক্ত গুছিয়ে বলা রয়েছে। ঠিক আছে, সেটা কি, পার্বত্য অঞ্চল থেকে নদী শুরু হয় কোথা দিয়ে? পর্বত থেকে। ঠিক আছে, সেই পার্বত্য অঞ্চল থেকে ভূমির ঢাল বেশি থাকায়, মানে পার্বত্য অঞ্চলে কি ভূমির ঢাল প্রচুর, মানে পার্বত্য ঘুরতে গেছো তো কখনো, সেই পার্বত্য থেকে যখন নিচে যাচ্ছে সেই ভূমির ঢালটা প্রচুর, ঠিক আছে, বেশি থাকায় নদী ও তার জলস্রোতের সাহায্যে কঠিন পাথর আর শিলারাশিকে চূর্ণ বিচূর্ণ, এই যে অত জোরে জলটা আসছে সেটা কি বিভিন্ন নদীর আশেপাশে যেই সকল হচ্ছে শিলা পাথর যেগুলো হচ্ছে থাকে সেইগুলোকে কি ভেঙে গুঁড়ো 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 করে নিয়ে আসে চূর্ণ বিচূর্ণ অবস্থায়, নিজের সঙ্গে নদীর জল যেদিকে বয়ে যাচ্ছে সেই দিকে হচ্ছে বয়ে নিয়ে যায়। এটাকেই কি বলা হয়? এটাকেই বলা হয় হচ্ছে ক্ষয়কাজ। ক্লিয়ার? ক্ষয়কাজ কাকে বলে? ওই নদীর জলটা নামছে, তার সঙ্গে হচ্ছে আশেপাশের পাথর মাটি ফাটি যা আছে সেইগুলোকে ভেঙে ভুঙে নিয়ে গুলিয়ে নিয়ে নিজের জল যেদিকে যাচ্ছে সেই দিকে বয়ে নিয়ে যাচ্ছে, এটাকেই বলে হচ্ছে ক্ষয়কাজ। ঠিক আছে, নদীর ক্ষয়কাজ
তিনটে জিনিসের ওপর নির্ভর করে ক্ষয়কাজের হচ্ছে মাত্রা নির্ভর করে তিনটে জিনিসের ওপর, ঠিক আছে। নদীর ক্ষয়কাজের মাত্রা নির্ভর করে কি তিনটে জিনিসের ওপর। সেই তিনটে জিনিস কী কী? নদীর জলের গতিবেগ আর পরিমাণ, নদীতে কতটা পরিমাণ জল রয়েছে, যত পরিমাণ জল থাকবে আর যতটা স্পিডে আসবে সেটাই তো তত বেশি হচ্ছে ভাঙবে আশেপাশের জিনিসকে, তাই না? তো এটা হচ্ছে জলের পরিমাণ আর গতিবেগের ওপর নির্ভর করে। তারপরে কি? নদী গর্ভের শিলাস্তরের প্রকৃতি। নদী গর্ভে বলতে এই নদীর আশেপাশে আর নদীর তলায় যেই সকল শিলা বলতে আবার শিলা নয়, আমার ব্যাচে যেই শিলা পড়ে সেই শিলা নয়, এই শিলা বলতে কি পাথর, ক্লিয়ার? যে শিলাগুলোর কন্ডিশান কিরম, সেটা কি নরম শিলা? নরম শিলা হলে তাড়াতাড়ি নদী হচ্ছে সেটাকে কি ভেঙে দেবে, নদীর জলের স্পিড হচ্ছে সেই শিলাটাকে ভেঙে হচ্ছে গুঁড়ো গুঁড়ো করে নিয়ে যাবে। সেই শিলা নাকি পাতলা শিলা হলে তাড়াতাড়ি ভেঙে দেবে, শক্ত শিলা হলে ভাঙতে পারবে না। আর হচ্ছে কি? নদীর মধ্যে প্রবাহিত পাথরের আয়তন আর পরিমাণ, কতটা পরিমাণ পাথর রয়েছে সেটাকে কতটা স্পিডে নিয়ে যাচ্ছে, এইগুলো হচ্ছে কি করে নদীর ক্ষয় কাজের মাত্রাকে নির্ধারণ করে। কি? নদীর জলের গতিবেগ আর পরিমাণ, নদীর গর্ভের শিলাস্তরের প্রকৃতি, যেই শিলাগুলো রয়েছে নদীর ভেতরে, আর হচ্ছে কি নদীর মধ্যে প্রবাহিত পাথরের আয়তন আর পরিমাণ, এইগুলোই কি নদীর ক্ষয়কাজের মাত্রাকে নির্ধারিত করে দিচ্ছে, ঠিক আছে। এবার দেখো যা চারটে প্রক্রিয়ার মধ্যে নদী ক্ষয়কাজকে সম্পূর্ণ করে, ঠিক আছে। চারটে প্রক্রিয়ার মধ্যে এই যে নদী ক্ষয় করছে বলতে ওই ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিয়ে যাচ্ছে, সেটাকেই তো ক্ষয় বলে। এই ক্ষয় কাজ হচ্ছে চারটে প্রক্রিয়ার মধ্যে নদী কমপ্লিট করছে, ঠিক আছে। সেই চারটে প্রক্রিয়া কি? জলপ্রবাহর দ্বারা ক্ষয়, তারপরে কি অবঘর্ষের দ্বারা ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, আর হচ্ছে দ্রবণ ক্ষয়, ঠিক আছে। জলপ্রবাহের দ্বারা ক্ষয়, অবঘর্ষের দ্বারা ক্ষয়, ঘর্ষণ ক্ষয় এবং হচ্ছে দ্রবণ ক্ষয়, ঠিক আছে। তো এবার দেখা যাক কি জলপ্রবাহের দ্বারা ক্ষয় কাকে বলে। পার্বত্য অঞ্চলে নদীর স্রোতের প্রবল আঘাতে, পার্বত্য অঞ্চল পর্বত, ঠিক আছে, সেই পর্বত থেকে যখন জলটা পড়ছে সেই জলের প্রবল আঘাতে কি হচ্ছে নদী ও তার দুপাশের পাথরগুলিকে নদীর স্রোতের সাথে ভেঙে চুরে গুঁড়ো গুঁড়ো করে নিয়ে নদীর সঙ্গে বয়ে যায়। তো সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় জলপ্রবাহ ক্ষয়। জলের যেই প্রবাহ হচ্ছে, প্রবল স্পিডে আসছে, এসে যেই প্রবাহ হচ্ছে তার জন্য কি আশেপাশের পাথর গুঁড়ো ফুঁড়ো করে নিয়ে গিয়ে ভেসে যাচ্ছে, সেটাকে কি বলা হচ্ছে জলপ্রবাহ ক্ষয়। দেন আসা যাক হচ্ছে অবঘর্ষ ক্ষয়। এর জন্য হচ্ছে একটু টেক্সট বইটা নিয়ে আসি, কারণ হচ্ছে মাঝে মাঝে আমি অনেক কিছু স্কিপ না করে ফেলি, তার জন্য হচ্ছে ওটা চেক করতে হবে, চেক করে করেই তো বলতে হবে। আচ্ছা, হ্যাঁ, এখন হচ্ছে তোমাদের প্রশ্ন হতে পারে যে স্যার আপনি যে টেক্সট বইতে পড়াচ্ছেন আমাদের বইয়ের টেক্সট বইটা তো কিন্তু এক নয়, আলাদা। আরে ওই সব কিছু না, আমি সব কিছু চেক করে নিয়েছি, চেক করে নিয়ে হচ্ছে সব টেক্সট বইগুলো থেকে যেটা হচ্ছে আসে সেইগুলো হচ্ছে আমি চেক করে নিই, দেন তারপরে হচ্ছে তোমাদের সামনে নিয়ে আসি। গরম অনেক, কি আর করা যাবে। অবঘর্ষর ক্ষেত্রে কি বলা হচ্ছে এখানে দেখি পাওয়া যায় অবঘর্ষ। হ্যাঁ, অবঘর্ষ নদীবাহিত পাথর খণ্ডের সঙ্গে নদী খাতের সংঘর্ষের ফলে নদী খাতে ছোট ছোট গর্তের সৃষ্টি হয়, যা নদী খাতকে আরও তাড়াতাড়ি ক্ষয় করতে সাহায্য করে। কি বলা হচ্ছে? নদীবাহিত পাথরখণ্ডের সঙ্গে নদী খাতের সংঘর্ষের ফলে নদীতে যেই পাথরগুলো, এইখানে তো এই কি প্রবাহ ক্ষয়ের দ্বারা কি পাথরগুলো ভেঙে ভেঙে নিয়ে যাচ্ছে, সেই পাথরগুলো ভেঙে ভেঙে নিয়ে যাওয়ার সাথে কি হচ্ছে পাথরখণ্ডের সাথে নদী খাতের, নদীর যে মাটির তলার মাটিগুলো রয়েছে সেই পাথরগুলো ভেসে আসছে, সেই মাটিগুলোর সঙ্গে কি হচ্ছে সংঘর্ষ হচ্ছে, পাথরগুলো ভেঙে আসছে, এরকম কি পাথরগুলো নদী যাচ্ছে আর এইখানে কি পাথরগুলো বড় বড় পাথরগুলো আসছে, তো এই পাথরগুলো কি এইখানে এখানে ধাক্কা খাচ্ছে, ধাক্কা খেয়ে কী করছে নদী খাতে আরও ছোটো ছোটো গর্তের সৃষ্টি করছে, এইখানে ধাক্কা খাচ্ছে, এইগুলোকেও আরও এরকম গর্তের সৃষ্টি করছে, ঠিক আছে। এই গর্তের সৃষ্টি করাটাকেই কি বলা হচ্ছে? অবঘর্ষ বলা হচ্ছে। এই যে গর্ত সৃষ্টি করছে এটাকেই বলা হচ্ছে অবঘর্ষ। অবঘর্ষ কমপ্লিট, দেন আসা যাক হচ্ছে ঘর্ষণ ক্ষয়। নদীবাহিত বড় বড় পাথর খণ্ডগুলো, ঠিক আছে, বলছে নদীবাহিত বড় বড় পাথর খণ্ডগুলো একে অপরের সঙ্গে ঘষা খাওয়ার ফলে ক্ষয়প্রাপ্ত হয়ে আরও ছোট ছোট আর মসৃণ গোলাকার পাথরে পরিণত হয় এবং অবশেষে সেটা বালিতে পরিণত হয়।
এই যে বড় বড় পাথরগুলো রয়েছে এইগুলো এসে ভেসে আসছে, এইগুলো ভেসে আসছে, এইগুলো ভেসে আসছে, এখানে কি এই সেই উঁচু জায়গা থেকে যখন আসছে পাথরগুলো ভেঙে ভেঙে ঘষে ঘষে আসছে। এই পাথরটার সঙ্গে এই পাথরটা লাগলো, এই পাথরটার সঙ্গে এই পাথরটা, এই পাথরটার সঙ্গে এই পাথরটা, এই পাথরটার সঙ্গে এই পাথরটা লাগতে লাগতে কি ছোটো ছোটো আরও গোল 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 হয়ে যাচ্ছে। সেই গোল গোলগুলো আবার নিজেদের সঙ্গে লাগতে লাগতে শেষে বালিতে পরিণত হয়ে যাচ্ছে। এই যখন বালিতে পরিণত হয়ে যাচ্ছে একেই কি বলা হচ্ছে ঘর্ষণ ক্ষয়, অর্থাৎ ঘষতে 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 শেষ হয়ে যাচ্ছে, একেই কি বলা হচ্ছে ঘর্ষণ ক্ষয়। খুব ক্লিয়ার তোমাদের? দেখো যদি ক্লিয়ার হয়ে থাকে আমাকে অবশ্যই বলো, যদি না ক্লিয়ার হয়ে থাকে তাহলেও আমাকে অবশ্যই বলো। ঠিক আছে, এরপরে কি আসা যায়, যেই 4টে প্রক্রিয়ার মধ্যে ক্ষয় হচ্ছে তার শেষ প্রক্রিয়া কি দ্রবণ। দ্রবণে কি বলা হচ্ছে দেখা যায়, দ্রবণে বলা হচ্ছে যেটা সেটা অনেক সময় নদীর জল পাথরগুলিতে দ্রবীভূত হয়ে ক্ষয়প্রাপ্ত হয়ে দ্রবণ হয়ে যায়। এই চুনা পাথর কিংবা এমনি হালকা নরমগুলো মাটি টাইপেরগুলো হচ্ছে কি জলের মধ্যে যায় এবং গুলে হচ্ছে সেটা শেষ হয়ে যায়, তো সেটাকেই কী বলা হচ্ছে দ্রবণ বলা হচ্ছে, দ্রবণ ক্ষয় বলা হচ্ছে। চুনাপাথরযুক্ত অঞ্চলে এই ধরনের ক্ষয় কাজ হয়, চুনাপাথর যেখানে থাকে চুনাপাথর তো জানা জলেগুলো পুরো হচ্ছে গুলে শেষ হয়ে যাবে, সেটাকেই বলা হচ্ছে দ্রবণ। ঠিক আছে, তো তাহলে আমরা কি দেখলাম যে নদী গতিপথ হচ্ছে 3টে ভাগে ভাগ হচ্ছে। ঠিক আছে, তাছাড়া কি নদীর গতিপথ 3টে ভাগে ভাগ হচ্ছে সেটা তো ঠিক আছে। এই গতিপথ যখন হচ্ছে নদী যে জলটা যাচ্ছে তার মধ্যে দিয়ে নদী কী করছে, ক্ষয় করছে, বহন করছে, সঞ্চয় করছে। তাহলে কি আমরা ফার্স্টে দেখে নিলাম যে ক্ষয় কীভাবে ক্ষয় করছে, কী নির্ভর করছে এই নদী কতটা ক্ষয় করবে তার জন্য কী নির্ভর করছে, জলের গতিবেগ, পাথরের প্রকৃতি, আর হচ্ছে তার মধ্যে দিয়ে প্রবাহিত জলের পাথরের পরিমাণ কতটা সেইগুলো। আর এই ক্ষয়ের প্রক্রিয়াগুলোকে কটা ভাগে ভাগ করা যায়, 4টে। সেই 4টে কী এবং কীভাবে এই প্রক্রিয়ার মধ্যেগুলো ক্ষয় হচ্ছে সেইগুলোকে কী বলে সেইটা হচ্ছে আমরা ক্লিয়ার করে নিলাম। দেন এবার কি দেখব, নদীর বহন কাজ। নদী বিভিন্ন প্রক্রিয়ায় ক্ষয়প্রাপ্ত শিলাখণ্ডগুলি বালি, শিলাখণ্ড, কাদা প্রভৃতিগুলোকে বহন করে নিয়ে যায়। ঠিক আছে, যেইগুলোকে ক্ষয় করছে সেইগুলোকে বিভিন্নভাবে হচ্ছে নদী বয়ে নিয়ে যায়। নদী বিভিন্ন প্রক্রিয়ায় ক্ষয়প্রাপ্ত শিলাখণ্ড, বালি, কাদা প্রভৃতিকে বহন করে নিয়ে যায় এবং নদীর বহন ক্ষমতা, এই যে নদী এইগুলোকে সব বয়ে নিয়ে যাচ্ছে পুরো হচ্ছে, এইগুলোকে বয়ে নিয়ে যাওয়ার পেছনে নদীর কোন ক্ষমতাটা প্রয়োজন, এক হচ্ছে কি জলের পরিমাণ। বন্যার সময় দেখো না বেশি জল আসে, চাই জন্য কি ঘর বাড়িকে হচ্ছে ভেঙে নিয়ে চলে যায়। ঠিক আছে, এই যে সব কিছু জিনিসকে নদী বয়ে নিয়ে চলে যাবে, নিজের মধ্যে হচ্ছে অ্যাবজর্ব করে নিয়ে চলে যাবে, ভেঙে নিয়ে চলে যাবে, তার জন্য কিসের প্রয়োজন বেশি, হচ্ছে জলের পরিমাণ আর হচ্ছে গতিবেগ। কতটা ঢালু জায়গা দিয়ে যত, এখানে কি এক্সাম্পল দেবো তোমাদেরকে আমি, একটা উঁচু জায়গায় জল ঢালবে, হ্যাঁ বাড়ির সিঁড়িতে ঢেলো না, মা পেটাবে। উঁচু জায়গা দিয়ে হচ্ছে জল ঢেলে দেবে, যে উঁচু জায়গায় যখন আমরা জল ঢালি কী দেখবে যতটা গড়ান তত বেশি স্পিড হয়। তো তার মানে কি কত বেশি স্পিড আর কত পরিমাণ জল, এইটার উপরেই নদী কোন জিনিসকে কতটা ভাসিয়ে নিয়ে যাবে সেইগুলো হচ্ছে নির্ভর করে। ঠিক আছে, এই 4টে প্রক্রিয়ার মধ্যে দিয়ে নদী বহন কার্যকে সম্পূর্ণ করে। একটা কি দ্রবণ, ভাসমান প্রক্রিয়া, আর হচ্ছে লম্ফোদ্যান প্রক্রিয়া। লম্ফোদ্যান মানে লাপাতে নিয়ে যাবে। আরেকটা কি আকর্ষণ প্রক্রিয়ার টানে। ঠিক আছে, তো কি দ্রবণ, ভাসমান প্রক্রিয়া, লম্ফোদ্যান প্রক্রিয়া আর হচ্ছে আকর্ষণ প্রক্রিয়ার টানে হচ্ছে নদী এই সব কিছুকে বয়ে নিয়ে যায়। ঠিক আছে, প্রথমে দেখবো হচ্ছে দ্রবণ প্রক্রিয়া। নদী তার গতিপথে অনেক সময় কোনো কোমল পাথর খণ্ডে দ্রবীভূত করে নদীর স্রোতের সঙ্গে বহন করে। লবণ, জিপসাম, চুনা পাথর প্রভৃতি নদীর জলে দ্রবীভূত হয়ে বহিত হয়। তো কি যেইগুলো হচ্ছে নদীর সঙ্গে দ্রবীভূত বলতে কি গুলে যাবে। ঠিক আছে, যেই সব জিনিসগুলো হচ্ছে গুলে যাবে সেইগুলোকে নদী নিজের মধ্যে হচ্ছে গুলে নিয়ে, এই চুনাপাথর টাইপের জিনিসগুলোকে গুলে নিয়ে হচ্ছে নিজের জলের সঙ্গে বয়ে নিয়ে চলে যায়। এটাকে কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে দ্রবণ। দ্রবণ প্রক্রিয়া হচ্ছে বহন করছে নদী। এরপরে কি বলা হচ্ছে ভাসমান প্রক্রিয়া। ভাসমান প্রক্রিয়া কি, অনেক সময় ছোট ছোট আকারের কম ওজনের পাথর, বালি, কাদার কণা এবং যা দ্রবীভূত হয় না, দ্রবীভূত হলে গুলে যায় না, সেইগুলো নদীর স্রোতে বহিত হয়ে এক স্থান থেকে অন্য স্থানে ভেসে চলে যায় এবং নদী এইগুলিকে ভাসমান অবস্থায় বহন করে থাকে। অর্থাৎ কি বালি, কাদা, পাথরের কোনা, ছোটো ছোটো ইট ফিট এইগুলো কি যখন দেখবে জলের ফোর্স থাকে তখন হচ্ছে কি এইগুলোকে নদী ভাসিয়ে নিয়ে চলে যায়। সেটাকে কি গুলছে না কিন্তু ভেসে যাচ্ছে নদীর সঙ্গে, এইগুলোকেই বলা হচ্ছে ভাসমান প্রক্রিয়া। হোপ এইগুলো যদি ক্লিয়ার হয়ে যায়, এইগুলো মাথায় থেকে গেলে তুমি যদি এই মুখস্থ করার প্রয়োজন নেই, এগুলো যদি মাথায় থেকে যায়, এইগুলোকে যদি ভাসমান অর্থাৎ কি ভেসে যাচ্ছে, কি ভেসে যাচ্ছে, যেইগুলো গুলবে না, যেই পাথর কণাগুলো, ইট বালিগুলো, কাদার কণাগুলো গুলবে না সেইগুলোই তো ভেসে যাবে। তো তাহলে কি সেটাকেই বলা হচ্ছে কি ভাসমান প্রক্রিয়া।
এবার হচ্ছে কি লম্ফোদ্যান প্রক্রিয়া। লম্ফোদ্যান কথা লম্ফ বলতে লম্ফ নয়, লম্ফোদ্যান বলতে লাফিয়ে লাফিয়ে যেটা যাবে। তো লম্ফোদ্যান প্রক্রিয়ার মধ্যে কি বলা হচ্ছে দেখা যায়, নদী স্রোতের টানে কিছু কিছু শিলাখণ্ড নদী খাত বরাবর ধাক্কা খেয়ে লাফিয়ে লাফিয়ে এগিয়ে যায় এবং কালক্রমে নদীপথে বাহিত হয়। কিছু কিছু পাথর এরকমই ধরো, কিছু কিছু পাথর এখানে এলো, নদী এখান থেকে লাফা আনলো, আবার এখান থেকে লাফালো, আবার এখান থেকে লাফালো, এরকমভাবে লাফিয়ে লাফিয়ে এগোতে যায়, এই জায়গাগুলোকে গর্ত গর্ত করতে যায়। এইটাকেই বলা হচ্ছে লম্ফোদ্যান প্রক্রিয়া। লাফালো কেন? যখন নদীর স্পিডে জল যায় তখন দেখবে এরকম করে, যখন মগে করে কোথাও জল ছুটবে দেখবে যে বিভিন্ন পাথরগুলো হচ্ছে গুঁড়োতে 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 লাফাতে লাফাতে যায়। তো সেটাকে কি, যেই পাথরগুলো এরকম লাফাতে লাফাতে যাচ্ছে সেটাকেই বলা হচ্ছে লম্ফোদ্যান প্রক্রিয়া। এছাড়াও কি আকর্ষণ প্রক্রিয়ার টানের মাধ্যমে এগোনো, এটা ব্যাপার কি হচ্ছে আকর্ষণ প্রক্রিয়ার মাধ্যমে এগোনো। নদী গর্ভের পতিত নানান আকারের ভারী পাথর স্রোতের টানে নদীর তলদেশ দিয়ে বোঝা হিসেবে গড়িয়ে গড়িয়ে অন্যত্র বহিত হতে থাকে। নদীর বিভিন্ন বস্তুর মধ্যে আকর্ষণ প্রক্রিয়ার সাহায্যে পরিবাহিত বস্তুর পরিমাণ সর্বাধিক নদীর বহন কার্যের দ্বারা এই ভূমিরূপ গঠিত হয়। এই বড় বড় পাথরগুলো কী হচ্ছে, জলের টানে এরকম হয়তো বড় বড় পাথরগুলো রয়েছে, যেইগুলোকে এই জলটাও তো এইদিকে স্পিডে যাচ্ছে, জলটা এইদিকে স্পিডে যাচ্ছে, এই জলটাকে এই পাথরগুলোকে গড়াতে 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 নিয়ে যাচ্ছে। সেই প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে আকর্ষণ প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে যাচ্ছে। যখন গড়াতে গড়াতে যাচ্ছে মাটির একটু আধটু চেঞ্জ তো হবে, কোথাও গর্ত কোথাও উঁচু, তো সেইগুলো হচ্ছে এই ধরনের ভূমিরূপ সৃষ্টি হচ্ছে। তাহলে কি বহন কার্যের ফলে কি কি হচ্ছে সেইটা হচ্ছে আমরা দেখে নিলাম। আর এবার রয়েছে অবক্ষেপণ। ঠিক আছে, অবক্ষেপণ কি, নদীর ঊর্ধ্বগতিতে গতিপথের ঢাল এবং স্রোতের বেগে বেশি হওয়ায় নদী অত্যাধিক পরিমাণে ক্ষয় বহন করে। যখন উচ্চ মধ্যগতিতে স্পিডে আসছে সেখানে অত্যাধিক পরিমাণে ক্ষয় আর বহন করছে, কিন্তু নিম্ন গতিতে ভূমির ঢাল আর স্রোতের বেগ কম হওয়ায় নদী এইখানে হচ্ছে অবক্ষেপণ করে, সব কিছু হচ্ছে জমিয়ে টমিয়ে রেখে দেয়। এখানে কি অবক্ষেপণে কি বুড়ো হয়ে গেছে, শেষ, সব জমিয়ে রেখে দিচ্ছে। ওটাকে ভাঙতে ভাঙতে নিয়ে আসছে সারা জীবনে সঞ্চয় করে। একটা মানুষ যখন সারা জীবনে সঞ্চয় করে কি বুড়ো বয়সে এসে পেনশন হিসেবে সেই টাকাগুলোকে তুলে তুলে হচ্ছে জীবন চালায়, তাই না? এরকমই তো দেখেছি আমরা। তো সেই জিনিসটা অবক্ষেপণের বেলাটা হচ্ছে সেই চারিদিক থেকে ক্ষয় হচ্ছে, নিয়ে ভেঙে ভুঙে নিয়ে এলো, আর শেষ জায়গায় এসে সব কিছু জমিয়ে দিচ্ছে। এটাই হচ্ছে এই অবক্ষেপণ, শেষ অবস্থা। এরপরে কি দেখব, নদী ক্ষয় কার্যের ফলে সৃষ্ট হওয়া বিভিন্ন ভূমিরূপ। নদী এই যে ক্ষয় কার্য করছে এর ফলে হচ্ছে বিভিন্ন ধরনের ভূমিরূপ, অর্থাৎ সেই ভূমির গঠনটাকে বিভিন্নভাবে চেঞ্জ করছে। যেখান দিয়ে বেশি জল যাচ্ছে সেখানে এক প্রকার হচ্ছে ভাঙতে ভাঙতে নিয়ে যাচ্ছে, যেখান দিয়ে কম জল যাচ্ছে সেখানে হচ্ছে আরেক প্রকার ভাঙতে ভাঙতে নিয়ে যাচ্ছে। বদ্বীপে হচ্ছে একদম সমতল ভূমির মতন হচ্ছে ভেসে ভেসে যাচ্ছে। এ কি বিভিন্ন ধরনের ভূমিরূপ হচ্ছে নদীর ক্ষয় কার্যের ফলে সৃষ্টি হয়। সেই ভূমিরূপগুলো কী কী, ভি আকৃতির নদী উপত্যকা সৃষ্টি হচ্ছে, এবার হচ্ছে শৃঙ্খলিত শৈলশিরা সৃষ্টি হচ্ছে, গিরিখাদের সৃষ্টি হচ্ছে, ক্যানিয়নের সৃষ্টি হচ্ছে, খরস্রোতার সৃষ্টি হচ্ছে, জলপ্রপাতের সৃষ্টি হচ্ছে, তারপরে কি প্রতাপকূপের সৃষ্টি হচ্ছে, এবং শেষে কি মন্থকূপের সৃষ্টি হচ্ছে, মন্থকূপেরও সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, এই সব জিনিসগুলো হচ্ছে দেখবো হচ্ছে আমরা সৃষ্টি হচ্ছে। তো ভি আকৃতির উপত্যকা বলতে কি, নদী ও পার্বত্য প্রবাহের প্রথম অবস্থায় নদী প্রধানত নিম্নক্ষয়ী এবং হচ্ছে প্রথমে আই আকৃতি, তারপরে হচ্ছে ভি আকৃতির অক্ষরের আকার অনুযায়ী যায়। এইগুলোকে ভি আকৃতির নদী উপত্যকা বলে। নদী যখন পাহাড় থেকে এরকম নামছে, এখানেই দেখাই, পাহাড় থেকে যখন এরকমভাবে নামছে তখন কি হেভি স্পিডে জল থাকে, যেখানে পড়ছে যেইখানগুলো দিয়ে যাচ্ছে সেখানে কি আইয়ের মতন হচ্ছে সৃষ্টি হচ্ছে, মানে হচ্ছে ডাইরেক্ট এরকম গর্ত প্রচুর ডিপ, ঠিক আছে, প্রচুর ডিপ এরকমভাবে হচ্ছে বয়ে যাচ্ছে। আর তারপরে কি সেটা হচ্ছে যখন জলের ওই স্পিডটা কমছে, এরকম হচ্ছে ওই গতিটা কমছে, তখন কি সেটা আস্তে আস্তে ভিতে পরিণত হচ্ছে, ভিতে, ঠিক আছে, দু সাইডগুলো আবার ক্ষয়ছে এরকমভাবে ভিতে হচ্ছে পরিণত হয়ে যাচ্ছে, এবং সমতলে শেষে গিয়ে আরও ভিটা ছড়িয়ে যে হচ্ছে সমতলের মতনকে গঙ্গায় মিশছে। ঠিক আছে, এইটা হচ্ছে আই আকৃতি আর ভি আকৃতি উপত্যকা। এবার হচ্ছে শৈলশিরা বলতে কি, পার্বত্য অঞ্চলে নদীর গতিপথে বাধাপ্রাপ্ত পাহাড় ও শৈলশিরা থাকলে সেগুলিকে এড়িয়ে যাওয়ার জন্য নদী এঁকে বেঁকে প্রবাহিত হয়। এই অবস্থা দূর থেকে দেখলে শৈলশিরাগুলি যেন শৃঙ্খলিত অবস্থায় আছে এবং অবদ্ধ শৈলশিরা একে বলা হচ্ছে। অর্থাৎ কি, যখন
শৈলশিরা উঁচু উঁচু পাহাড়, এরকম শক্ত শক্ত পাহাড় রয়েছে, এখানে একটা পাহাড়, এখানে একটা পাহাড়, এখানে একটা পাহাড়, এরকম আর একটা পাহাড়। নদী কি যখন যাচ্ছে দেখছে এখানে পাহাড়ে আটকালো, এই পাশ দিয়ে গলে গেল, এখানে পাহাড়ে আটকালো, এই পাশ দিয়ে, তো এরম 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 করে যাচ্ছে। এইখানে হয়তো একটা পাহাড়, এখানে একটা পাহাড়, এখানে একটা পাহাড়, এই যে পাহাড়গুলোতে আটকে নদীটা এঁকে বেঁকে যাচ্ছে, সেটাকেই বলা হচ্ছে কি শৃঙ্খলিত শৈলশিরা। এরপরে হচ্ছে গিরিখাত। বৃষ্টিবহুল অতি উচ্চ পার্বত্য অঞ্চলে নদীর নিম্নক্ষয়ের মাত্রা অত্যন্ত বেশি হওয়ায় নদী উপত্যকা সংকীর্ণ আর অতি গভীর হয়। এই ধরনের অতি গভীর সংকীর্ণ নদী উপত্যকাকে গিরিখাত বলা হচ্ছে। অত্যাধিক বৃষ্টির ফলে এখানে হয়তো উঁচু পাহাড় রয়েছে, এখানে হয়তো উঁচু পাহাড় রয়েছে, এখানে হয়তো উঁচু পাহাড় রয়েছে, এখানে পাশ দিয়ে হচ্ছে, এখান দিয়ে জলটা যাচ্ছে। অত্যাধিক বৃষ্টির ফলে কী হচ্ছে, এই জলগুলো এরকম গড়িয়ে গড়িয়ে নামছে, এইখানেরও জল হচ্ছে একদিকে যাচ্ছে, এইটা কি প্রচুর ডিপ হয়, ডিপ হয়ে যেইটা দিয়ে এই জলটা বয়ে যাচ্ছে সেটাকেই বলা হচ্ছে গিরিখাত। প্রচুর ডিপ হয়, ডিপের মধ্যে দিয়ে সেই জলটা বয়ে যাচ্ছে, সাইডে বেশি চওড়া নয়, অল্প সরু, কিন্তু হচ্ছে প্রচুর ডিপ, সেটা প্রচুর ডিপ মানে গভীর প্রচুর, সেটাকেই বলা হচ্ছে গিরিখাত। ঠিক আছে। সাধারণত হিমালয় প্রভৃতি নবীন ভঙ্গিল পর্বত অঞ্চলে গিরিখাত দেখা যায়। কি হিমালয় প্রভৃতি নবীন ভঙ্গিল পর্বতে গিরিখাত দেখা যায়। দক্ষিণ পেরুর কাঙ্কা নদীর গিরিখাতটি হলো বিশ্বের গভীরতম গিরিখাত। কাঙ্কা নদীর গিরিখাতটা হচ্ছে বিশ্বের গভীরতম গিরিখাত, 4375 মিটার, 4375 মিটার। ঠিক আছে, কাঙ্কা নদীর গিরিখাত। এবার হচ্ছে ক্যানিয়ন। ক্যানিয়ন, ক্যানিয়নকে দেখা যাক। ক্যানিয়নে কি বলা হচ্ছে, মরুপ্রায় শুষ্ক অঞ্চলে অতি সংকীর্ণ অতি গভীর গিরিখাতকে ক্যানিয়ন বলে। মরু অঞ্চলে, শুষ্ক অঞ্চলে অতি সংকীর্ণ, খুব ছোট, আর হচ্ছে অতি গভীর, পুরো ডিপ, সেই গিরিখাতটাকে বলা হচ্ছে কি ক্যানিয়ন গিরিখাত। ঠিক আছে। এরপরে আসা যাক কি খরস্রোতা। খরস্রোতাতে কি বলা হচ্ছে দেখা যাক। খরস্রোতাতে বলা হচ্ছে নদী পার্বত্য গিরিপথে কোমল কঠিন শিলাস্তরগুলি একটির ওপর আরেকটি সম্বলিত এবং নরম শিলাস্তরগুলিকে ক্ষয়প্রাপ্ত হয়ে ধাপযুক্ত প্রবল গতিসম্পন্ন স্রোতের সৃষ্টি করে, একে বলে খরস্রোতা। এবং নদী যখন ওপর থেকে পড়ছে, এরকম যদি নদী যখন ওপর থেকে পড়ছে, এখানে চারিদিকেই তো বিভিন্ন শিলা, চারিদিকেই বিভিন্ন শিলা। ঠিক আছে, এখান থেকে যখন পড়ছে একটা শিলাকে ক্ষয় করলো, এইটা হচ্ছে শক্ত শিলা, এটাকে ক্ষয় করতে পারলো না, এটা আর একটা শক্ত শিলা, এটাকে ক্ষয় করতে পারলো না, এটা একটা নরম শিলাকে ভেঙে দিল। এই যে পাহাড়ে আমরা দূর দূর জায়গায় ঘুরতে গেলে দেখি যে সেই জল পড়ছে, ফোয়ারা, তোমার হচ্ছে কী বেশ বলে, ঝর্ণা, তাই তো, সেই ঝর্ণা পড়ছে, সেটাকেই হচ্ছে এই খরস্রোতা বলছে। যে একটা জায়গায় যেখানটা পাথরটা নরম সেটাকে ভেঙে শেষ করে দিচ্ছে, যেটা পাথরটা শক্ত সেইটার উপর ধাক্কা খেয়ে আবার ভাবে যাচ্ছে, তো এটাকেই হচ্ছে খরস্রোতা বলা হচ্ছে। ঠিক আছে। এবার হচ্ছে জলপ্রপাত। পার্বত্য অঞ্চলে নদীর গতিপথ কঠিন এবং কোমল শিলাস্তরের ওপরে আর নিচে তির্যকভাবে থাকলে এটাকে হচ্ছে জলপ্রপাত বলে। ঠিক আছে। এইটা তো দেখলাম এক জায়গায় উঁচু, এক জায়গায় নিচু, এরকমভাবে জল পড়ছে, ভাঙছে, কোথাও উঁচু কোথাও নিচু। আর কি জলপ্রপাতের ক্ষেত্রে কী হচ্ছে, এখান ধর হচ্ছে এইখানটা থেকে জল বয়ে আসছে, ঠিক আছে, এখান থেকে জল বয়ে আসছে, এটা খুব একটা শক্ত শিলা, এইখান থেকে ছিল হচ্ছে একটা নরম শিলা, এইটা জল যখন পড়ছে তো এই নরম শিলাটা দিনে দিনে ভেঙে হচ্ছে এরকম হচ্ছে নিচুতে চলে গেল, দিয়ে হচ্ছে আবার জলটা এখানে বয়ে চলে গেল, কি উঁচু জায়গা থেকে এসে এরকম নিচুতে জলটা পড়লো, পড়ে হচ্ছে বয়ে চলে গেল, এটাকে হচ্ছে জলপ্রপাত বলা হচ্ছে। আর এই বাহুবলীতে দেখেছিলাম মনে আছে, উঁচু জায়গা থেকে জলটা পড়ছে, পড়ে হচ্ছে চলে যাচ্ছে, যেখানে শিব ঠাকুরটাকে চান করতে বসিয়েছিল, এটাই তো হচ্ছে জলপ্রপাত, এটাই হচ্ছে এখানে বইতে বলা রয়েছে। তারপরে কি দেখা যায়, প্রতাপকূপ। প্রতাপকূপ বলতে কাকে বোঝানো হচ্ছে এখানে, জলপ্রপাতের জলধারা সজোরে আছড়ে পড়ার ফলে জলপ্রপাত নিচে প্রবল জলস্রোতের আঘাতে ঘনীভূত হয়ে সৃষ্টি হতে থাকে, বুদবুদ এবং ক্ষয়ের মাধ্যমে গোলাকার গর্তের সৃষ্টি করে। জলপ্রপাতের ফলে যে জলটা পড়ছে, পড়ে হচ্ছে সেখানে কি জল স্পিডে পড়ছে, সেখানে হচ্ছে গোল গোল গর্তের সৃষ্টি করছে, সেটাকেই বলে প্রতাপকূপ। আর হচ্ছে মন্থকূপ কাকে বলে, মন্থকূপ হচ্ছে শেষ। মন্থকূপ কাকে বলে, মন্থকূপ হচ্ছে পার্বত্য গতিতে নদী খাতের কোনো অংশে কোমল শিলাস্তরে অবস্থান করলে নদীবাহিত শিলাখণ্ডের আঘাতে নদীগর্ভ অবঘর্ষ পদ্ধতিতে ক্ষয়প্রাপ্ত হয়ে সেখানে ছোট ছোট গর্তের সৃষ্টি করে, সেটাকেই বলে প্রতাপকূপ। অর্থাৎ এও হচ্ছে ছোট ছোট গর্তের সৃষ্টি করছে, সেটাকে প্রতাপকূপ বলা হচ্ছে। তো আজকের এখান অবধি শেষ। এরপর হচ্ছে সঞ্চয় আর অবক্ষেপণের দ্বারা সৃষ্ট বিভিন্ন ভূমিরূপ, সেটা হচ্ছে আমরা পরের ক্লাসে ডিসকাস করব। প্রচুর গরম, এই জন্যে হচ্ছে
প্রচুর গরমের মধ্যে ক্লাস করানো হচ্ছে। যাই হোক, তোমাদের একটু কমেন্ট হচ্ছে আমাকে করে জানিও যে তোমাদের ফেস ক্যাম হলে বেশি সুবিধা হবে নাকি তোমাদের কী বেশ পারে হয় বোর্ডের হচ্ছে ইয়েতে ক্লাস করালে তোমার হচ্ছে ফেস না দেখা কেউ হচ্ছে যদি ছবি টবি দিয়ে ক্লাস করানো হয় সেটার ক্ষেত্রে বেশি সুবিধা হবে। তোমাদের যেটা সুবিধা হবে হচ্ছে আমরা হচ্ছে সেটাই করার চেষ্টা করব। গরম ফরম সেসব তো ঠিক আছে, তো আসতে যেতে থাকবে। তো যেটা তোমাদের সুবিধা হবে সেটা তোমরা আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তবে আজকের ক্লাস এতটাই, পরের দিনের ক্লাসে হচ্ছে আবারও আলোচনা হবে, দেখা হচ্ছে পরের ক্লাসে। আর কেবল জিওগ্রাফি নয়, আদার্স ক্লাসও আমাদের চ্যানেলে হতে থাকছে, সেইগুলো দেখে তোমাদের মতামত জানাও। তবে আজ এতটাই, দেখা হচ্ছে পরের ক্লাসে। চলো টাটা, বাই বাই।